1930 সালের 24শে জুলাই বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার মাদারীপুর গ্রামে ইলা মজুমদারের জন্ম। পিতা যতীন্দ্র কুমার মজুমদার ছিলেন অবিভক্ত বাংলার বেঙ্গল সিভিল সার্ভিসের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। মা ছিলেন গৃহিণী। 8 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। যতীন্দ্রবাবু ছোট থেকেই মেয়েকে মুক্ত পরিবেশে বড় করে তোলেন। 12 বছর বয়সে ইলা সাইকেল চালাতে পারত। মাত্র 16 বছর বয়সে শিখেছিলেন জিপ চালানো। সরকারি কর্মচারী হওয়ায় বাবার বদলির কারণে বিদ্যালয়ের পাঠও হয় বিভিন্ন জেলায়। তবে এজন্য শুধু বাবার বদলি নয়, রাজনৈতিক কারণও দায়ী। খুলনার এক স্কুলে 9ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে পেরেছিলেন। এরপর 1945 সালে দেশ জুড়ে সাম্প্রদায়িক বিভিন্ন জটিলতা শুরু হলে পরিবার সমেত কলকাতায় চলে যান তারা। এরপর পড়াশোনা হয় কিছুটা অপ্রাতিষ্ঠানিকভাবে। 1946 সালে প্রাইভেট থেকে মেট্রিক দিয়ে 3য় বিভাগে উত্তীর্ণ হন। পরে কলকাতার আশুতোষ কলেজে ভর্তি হয়ে 1ম বিভাগে ইন্টারমিডিয়েট পাশ করেন। ইঞ্জিনিয়ারিং পড়াকালীন ক্যাম্পাসে চলা 400-র বেশি ছাত্রদের মধ্যে একা ছাত্রী ছিলেন তিনি। চেনা পরিবেশ থেকে দূরে এই পরিস্থিতি অস্বস্তিকর হলেও তাকে সবসময় সমস্যার মোকাবিলা নিজেকেই করতে হয়েছিল। সে সময়ে আর কোনো ছাত্রী না থাকায় ছাত্রী আবাস ছিল না। সেজন্য ইলাকে থাকতে হতো কলেজের লাইব্রেরি সংলগ্ন একটি ঘরে। সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান অধ্যাপক পুলিন বিহারী ঘোষ বিশেষভাবে সাহায্য করেছিলেন ইলাকে। তিনি প্রায় ইলার স্থানীয় অভিভাবকের মতোই ছিলেন। এমনকি তিনি ইলার পড়াশোনার ব্যয়ভার বহন করতেও চেয়েছিলেন। যেহেতু সেবারই প্রথম নারীদের জন্য দরজা খুলে দেওয়া হয়, তাই নারী বান্ধব পরিবেশও তেমন ছিল না। এ কারণে মেকানিক্যালে পড়ালেখা করলেও ভারতে থাকতে হাতে কলমে কাজ করার সুযোগ পাননি তিনি। কারণ কলেজের অধ্যক্ষের ধারণা ছিল ছেলেদের সঙ্গে সারাদিন ওয়ার্কশপে কাজ করা ইলার জন্য অস্বস্তিকর হতে পারে। তাই শিক্ষানবিশির ও স্নাতকোত্তর স্তরে পড়াশোনার জন্য স্নাতক শেষে স্কটল্যান্ডের গ্লাসগোর যান এবং সেখানকার বার অ্যান্ড স্টাইড সংস্থা থেকে স্নাতকোত্তর স্তরে শিক্ষা নেন। তার এই বিদেশে পড়াশোনার খরচ চালানো কিন্তু তার বাবার পক্ষে কিছুটা কঠিনই ছিল। কিন্তু মেয়েদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তার বাবা কখনো বাধা আসতে দেননি। তাই কষ্ট হলেও নিজ মেয়েকে বাইরে পড়ালেখা করতে পাঠান তিনি। এভাবেই বিদেশে যাওয়া প্রথম ইঞ্জিনিয়ারিং নারী শিক্ষানবিশ হিসেবেও নিজের নাম স্বর্ণাক্ষরে লেখেন তিনি। এই প্রশিক্ষণ শেষে ভারতে ফিরে তিনি দেহরাদুনের অর্ডিন্যান্স ফ্যাক্টরি এর ভারী যন্ত্রাংশ তৈরির কারখানাতে প্রথম কর্মজীবন শুরু করেন। সেখানে 6 মাস চাকরি করার পর 1955 সালে দিল্লি পলিটেকনিক কলেজের প্রভাষক পদে যুক্ত হন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে সে সময়ে ছিল এটা একমাত্র সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। সেখানে কর্মরত অবস্থাতেই অতি অল্প সময়ে তিনি ইঞ্জিনিয়ারিং এর উপর 2টি বই, অ্যাপ্লাইড মেকানিক্স থ্রু ওয়ার্ক এক্সাম্পলস অ্যান্ড হাইড্রোলিক্স থ্রু ওয়ার্ক এক্সাম্পলস প্রকাশ করেন। এরপর 1959 সালে ইলা বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ের পর তিনি স্থায়ীভাবে কলকাতায় চলে আসেন এবং ইনস্টিটিউট অফ জুট টেকনোলজিতে অধ্যাপক হিসেবে যোগ দেন। সেখানে কর্মরত অবস্থায় তিনি 1963 সালের 23 ডিসেম্বর কলকাতার গড়িয়াহাট রোডে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন এবং তিনিই প্রথম অধ্যক্ষ নিযুক্ত হন। প্রথম দিকে মেয়েদের উপযুক্ত আর্কিটেকচার এবং ইলেকট্রনিক্স নিয়েই পঠন পাঠন শুরু হয়। তার বিস্তৃত এই কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে 1985 সালে জাতিসংঘের পক্ষ থেকে তাদের বিকল্পে বাংলাদেশের ঢাকাতেও একটি মহিলা পলিটেকনিক কলেজ খোলার দায়িত্ব দেওয়া হয়। প্রথম দিকে পশ্চিমবঙ্গ সরকার তাকে অধ্যক্ষ পদ থেকে অব্যাহতি দিতে রাজি না হলেও পরবর্তীকালে তিনি বাংলাদেশে আসেন এবং তার তত্ত্বাবধানে বাংলাদেশের প্রথম মহিলা পলিটেকনিক কলেজ ঢাকায় স্থাপিত হয়। নারী উন্নয়নে এবং তাদের স্বাবলম্বী করে তুলতে যা আজও কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মেয়েদের জন্য এটা ছিল তখন সর্বোচ্চ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। তারপরও তার প্রতিষ্ঠাতা ইলা ঘোষকে মনে রাখেনি এই কলেজ। কলেজের কোথাও তার নামটি পর্যন্ত খোদাই করা নেই তার নামে কোনো ফলক, কক্ষ, লাইব্রেরি, ল্যাব বা কিছু। ছাত্রীদের সঙ্গে কথা বলেও তার ব্যাপারে কোনো অভিজ্ঞতা প্রকাশ পায়নি।
এমনকি শিক্ষকরাও তাই। এ ব্যাপারে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষক সিতারা বেগম জানান, আমি যখন 1991 সালে আসি এখানে, তখন এক দুটা ম্যাগাজিনে ইলা ঘোষের নাম দেখেছিলাম, কিন্তু এরপর তাকে নিয়ে আর কোনো সভা বা স্মরণিকা বা কিছুই হতে দেখিনি। ছাত্রীরা তো জানেই না, শিক্ষকরাও সবাই এখন নতুন হওয়ায় কেউ তার নাম জানে না। শিক্ষকদের মধ্যে দুজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। সিতারা বেগম মূলত এই দুজন শিক্ষকের নামই জানান, যারা কিছুটা হলেও ইলা ঘোষ সম্পর্কে অবগত আছেন। তাদের মধ্যে একজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। তিনি জানান, 1985 থেকে 1987 সাল পর্যন্ত ইলা ম্যাডাম আমাদের সাথে কাজ করেছেন। তখনকার সময়ে এটি ছিল মেয়েদের জন্য সর্বোচ্চ কারিগরি বিদ্যাপীঠ। এখানকার মেয়েদের জন্য কাজ করতে পেরে তিনি খুব সন্তুষ্ট থাকতেন। আমাকে খুব পছন্দ করতেন ইলা ম্যাডাম। 85 সালে যখন বয়স কম বলে ইন্টারভিউ বোর্ড থেকে আমাকে প্রায় বাদই দিয়ে দিচ্ছিল, ইলা ম্যাডামই তখন একা আমার ব্যাপারে সুপারিশ করে আমাকে এই চাকরিটা দেন। টুকটাক বিভিন্ন কাজে ম্যাডাম আমাকে ডাকতেন, আমিও তার কাজ করে দিতাম। এখান থেকে চলে যাবার সময় তার ডাইনিং টেবিলটা তিনি আমাকে দিয়ে গিয়েছিলেন। স্মৃতিচারণ করতে গিয়ে নিজেই হেসে ফেলেন। মহিয়সী নারীর হাতে যে বিদ্যাপীঠের জন্ম, সে বিদ্যাপীঠই আজ তাকে ভোলার পথে। এই গুটি কয়েক পুরনো শিক্ষক ছাড়া তাকে আজ কেউ চেনেও না। শিক্ষকরাও নয়, ছাত্রীরাও নয়। কিন্তু 1985 থেকে 87 সাল পর্যন্ত এই 2 বছর ছাত্রীদের যে কোনো সমস্যার সমাধানে ছিলেন ইলা ঘোষ। শাহাবুদ্দিন বলেন, কখনো জোরে কথা বলতে দেখিনি, যেমন শান্ত তেমনি সাহসী আর প্রাঞ্জল। প্রায় দেখতাম ছোট ছোট দলে ভাগ করে ছাত্রীদের বিভিন্ন জিনিস বোঝাতেন, কাউন্সিলিং করাতে দেখতাম। অসাধারণ মানুষ ছিলেন তিনি। এই কলেজ আজ তাকে ভুলে গেলেও আমি ভুলবো না তার অবদান কোনদিন। ভারতেই, বিশেষত কলকাতাতেই জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন বলে ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি জানা যায়নি তার ছিল 2 পুত্র। একটি কন্যার জন্ম হয়েছিল, কিন্তু কন্যাটি 1963 সালে মারা যায়। এই মৃত্যুর জন্য তিনি নিজের কাজ এবং নিজেকেই দায়ী করে গেছেন সব সময়। কেননা তার জীবন তো তখনকার আর 10টি মেয়েদের মতো ছিল না। তিনি লেখাপড়া করেছেন সম্পূর্ণ নারীবিহীন দুর্গম একলা পথে। কাজের পরিবেশও তেমনই ছিল, ফলে বাঙালি আর 10টা সাধারণ মেয়ের মতো সংসার করা তার ধাতে ছিল না। শাড়ি আর কপালে গোল টিপের মতোই সর্বদা হাসি মুখে লেগে থাকতো তার। বয়স 90 বছর পূর্ণ হওয়ার আগেই 2019 সালের 11 ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন তিনি। তবে বাংলাদেশে তার মৃত্যু হয়েছিল তিনি বেঁচে থাকতেই। আমাদের মাদারীপুরের এই কন্যাই প্রথম বাঙালি নারী প্রকৌশলী। তার হাত ধরেই ঢাকায় প্রতিষ্ঠা পায় মেয়েদের জন্য প্রথম কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু তারপরও তিনি আমাদের কাছে অজানা একজন। এদেশের মেয়েদের নিজ হাতে আলোর পথ দেখিয়ে দিয়েও এদেশের কাছে নিজে রয়ে গেলেন আলোর অগোচর। প্রথম প্রথা ভেঙে সাহসের সঙ্গে পা রেখেছিলেন তথাকথিত মহিলা বর্জিত এক ক্ষেত্রে। পরবর্তীতে পুরুষের সঙ্গে সমান তালে কাজ করেছেন। তৎপর হয়ে মহিলাদের প্রযুক্তি শিক্ষায় এগিয়ে দিতে সফল হয়েছেন এবং নতুন এক ইতিহাস সৃষ্টি করেছেন।